জেনজি বিক্ষোভে উত্তাল ভারত, মোদির সরকারি ভবনের সামনে থেকে আটক রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশ, থানায় সোনিয়া গান্ধী। মব কালচার গণতন্ত্রের জন্য হুমকি, বললেন তথ্যমন্ত্রী। জাতীয়তাবাদ, ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর সরকার। স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক, জানালেন ইসি সচিব। আইন শৃঙ্খলায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করার প্রস্তাব। এবং 24 জুলাইয়ের এদিনে দমন পীড়নের পাশাপাশি ছিল পরিবর্তনের প্রত্যাশা। প্রশাসনের কঠোর পদক্ষেপে কৌশল পাল্টায় আন্দোলনকারীরা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবন এলাকা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও সমাজবাদী পার্টির অখিলেশ যাদব সহ কয়েকজন রাজনৈতিক নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। এদিকে আটকের খবরের পরপরই মন্দির মার্গ থানায় যান কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। এর আগে ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। আর নিট প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও জানাচ্ছেন প্রিয়াঙ্কা নিতু। ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কার ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে উত্তাল হয়ে উঠেছে দিল্লি। সোমবার সংঘর্ষের পর মঙ্গলবারও দিল্লিতে ককরোচ জনতা পার্টি সিজেপির ব্যানারে অবস্থান কর্মসূচি করছেন আন্দোলনকারীরা। দিল্লি পুলিশের তথ্যমতে সোমবারের সংঘর্ষে অন্তত 178 জন আহত হন, যার মধ্যে রয়েছেন 118 জন পুলিশ সদস্য এবং প্রায় 60 জন আন্দোলনকারী। একদিকে কৃষি ও গ্রামীণ অর্থনীতি রক্ষার দাবিতে পাঞ্জাব হরিয়ানা সীমান্তে কৃষকদের দিল্লি চলো ডাক, অন্যদিকে তরুণ সমাজের এই অভিনব আন্দোলন। দুইয়ের চাপে চরম রাজনৈতিক ও সামাজিক সংকটের কেন্দ্র এখন দিল্লি। এই ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে মাঠে নেমেছে সিপিআই। বেলঘরিয়া সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল বের করেছে তারা। এদিকে দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে অবস্থান নেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এই ঘটনার জন্য প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার জেরে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন রাহুল গান্ধী। And he should stop this nonsense of police people thrashing students. This is completely wrong. আর নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধ করা জাতীয় দায়িত্ব বলেও জানান নরেন্দ্র মোদী। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে আগামী 23 জুলাই হাজিরার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের মামলায় আগামী 2-1 দিনের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। মুদাসির আলীর প্রতিবেদন। সম্প্রতি গ্রেপ্তার হন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। দীর্ঘ 45 বছর ধরে পলাতক ছিলেন তিনি। ঢাকায় তার বাসভবন থেকেই গ্রেপ্তার করে মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর বিষয়ে তদন্ত করতে গিয়ে মোজাফফরের সংশ্লিষ্টতা উঠে আসে। সে কারণে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের জন্য আবেদন করে প্রসিকিউশন। মঙ্গলবার এ বিষয়ে শুনানির পর আবেদন মঞ্জুর করে মোজাফফরকে 23 জুলাই ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। সেনা আইনের পাশাপাশি ট্রাইব্যুনালে মোজাফফরের বিচার হবে বলে জানান তিনি। ট্রাইব্যুনাল 2 আদেশ দিয়েছেন আগামী 23/7/26 তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার 10টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশনা দিয়েছেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে তার যে সম্পৃক্ততা সেটি সেনা আইনে বিচার হবে। মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে কিরকম সম্পৃক্ত ছিলেন বিষয়টি খুলে বলেন চিফ প্রসিকিউটর। মাসুদ উদ্দিন চৌধুরী এবং তার পিএ তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে এবং সেই কথোপকথনের মধ্যে আরেকজন ব্যক্তি আছে জন্ডু নামীয় একটা ফেক নাম। আমাদের তদন্ত সংস্থা এই বিষয়ে তো উদ্ঘাটন করতে গিয়ে দেখলো
যে এই জন্ড আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন। ১/১১ থেকে শুরু করে ফ্যাসিস্ট সরকারের পুরো সময়কালে যত মানবতাবিরোধী অপরাধ হয়েছে তার সঙ্গে মোজাফফরের সংশ্লিষ্টতার আইন অনুযায়ী তদন্ত ও বিচার হবে। আমাদের কাছে যেহেতু একটি প্রাথমিক তথ্য এসছে যে তার মানবতা বিরোধী অপরাধের সাথে তার সংশ্লিষ্টতা আছে, ১/১১ সাথে তার সংশ্লিষ্টতা আছে। এদিকে আগামী ২-১ দিনের মধ্যে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ বাকি আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। একটা ফর্মাল চার্জ রেডি করতে সময় লাগে, সেটি এইটুকুন যতটুকুন সময় লাগবে সেই প্রেক্ষিতে এটা হতে পারে আগামীকালকে অথবা পরশুদিন, এর মধ্যে আমরা ফর্মাল চার্জ দাখিল করব। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারীদের আশ্রয়দাতাদের পরিচয় খুঁজে বের করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দেশকে অস্থিতিশীল করতে কাদের সিদ্দিকীর হাতে কারা অস্ত্র তুলে দিয়েছিল এমন প্রশ্ন তোলেন তিনি। মঙ্গলবার জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জুলাইয়ে ছাত্র হত্যায় জড়িত আওয়ামী লীগের ৫,০০০ নেতাকর্মীকে ভারতে আশ্রয় দেওয়ার নিন্দাও জানান প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা। কোনো হতাশার কিছু নেই, চক্রান্ত ষড়যন্ত্র চারিদিক থেকে আসবে। আমি যে কথাটি বলছিলাম যে ৪৫ বছর ওই লোক কোথায় ছিল, মেজর মুজাফফর কিভাবে আসতে পারবে? নিশ্চয়ই যারা তাকে আশ্রয় দিয়েছেন এর আন্তর্জাতিক আশ্রয়দাতা আছে, দেশের ভিতরে আশ্রয়দাতা আছে। ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার পুরোপুরি বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে রাজনীতিবিদ মশিউর রহমান জাদু মিয়ার ১০২তম জন্মবার্ষিকীর স্মরণ সভায় একথা বলেন তিনি। এ সময় জাদু মিয়াকে একজন অত্যন্ত দূরদর্শী নেতা হিসাবে স্মরণ করেন তথ্যমন্ত্রী। মব কালচার গণতন্ত্রের জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। এমদাদুল হক খানের প্রতিবেদন। বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে রাজনীতিবিদ মশিউর রহমান জাদু মিয়ার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় মশিউর রহমান জাদু মিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে বক্তব্য তুলে ধরেন জাসাসের সাবেক সভাপতি আব্দুল মালেক। বলেন, ৬৯-এর গণ অভ্যুত্থানে তার অবদান থেকে শিক্ষা নিতে হবে সবাইকে। ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২ শিক্ষা আন্দোলনের মধ্যে তাদের যে অবদান, তাদের রাজনৈতিক যে চিন্তা ছিল, আমাদের জাতিকে যেভাবে তারা আগিয়ে দিয়েছিলেন, আমরা তাদের মধ্য থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। ৬৯-এর গণ অভ্যুত্থানে তাদের যে অবদান, ৬০-এর দশকে তিনি যে অবদান রেখেছিলেন, পার্লামেন্টের মধ্যে যে অবদান রেখেছেন, সেগুলো আমরা দেখেছি। আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারি। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশের রাজনীতিতে মশিউর রহমান জাদু একজন জাদুকর। জাদু ভাই বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনি একজন জাদুকর, তিনি একজন অনন্য ব্যক্তিত্ব। বাংলাদেশে যারা ৭১কে মুছে দিয়ে জুলাই আন্দোলনকে সামনে আনতে চায় তাদের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বলেন, যারা একটি উগ্র সাম্প্রদায়িক দেশ গড়তে চায় তাদেরকে সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। বাংলাদেশকে যারা একটি উগ্র ধর্মীয় রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে চান তাদের হাত থেকে বাংলাদেশ মুক্তি পাবে, বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় পুরোপুরি বদ্ধপরিকর। বাংলাদেশে শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দল, তার দর্শন, তার চিন্তা, তার আদর্শ এবং তার রাষ্ট্রনায়ক সুলভ সকল তৎপরতার ধারাবাহিকতাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলের ভূমিকা এবং প্রধানমন্ত্রীর যে দায়িত্ব তিনি পালন করছেন গত কয়েক মাস যাবৎ, এই সকল কিছুই প্রমাণ করে যে সেই দিন শহীদ জিয়াউর রহমানের মতো একজন সামরিক কর্মকর্তা যদি অত্যন্ত সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনৈতিক নেতায় রূপান্তরিত না হতেন তাহলে এই ধারাবাহিকতা কিন্তু বজায় থাকতো না। মশিউর রহমান জাদু মিয়াকে একজন অত্যন্ত দূরদর্শী নেতা হিসেবে স্মরণ করেন তথ্যমন্ত্রী। ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের যে দূরদর্শিতা, তা কিন্তু মশিউর রহমান জাদু মিয়া ছাড়া আর কারোর মধ্যেই প্রতিফলিত হয় নাই। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি ও গ্যারেন্টার স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এমন সুপারিশ করছে নির্বাচন কমিশন। মঙ্গলবার দিনব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুক্ত করার প্রস্তাবনাও রয়েছে সুপারিশে। বলেন, স্থানীয় সরকার নির্বাচনের 5টি প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের যে আইনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। কমিশন মনে করেন যে না, এদেরকে এমপিভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। ঋণ খেলাপি বলে যে বিষয়টা আছে, বন্ধকদাতা এবং গ্যারান্টার, যিনি ব্যক্তিগতভাবে বন্ধকদাতা তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা, তাদেরকেও ঋণ খেলাপি হিসেবে অযোগ্য করার একটা কথা প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। লাভজনক পদে, অফিস অফ প্রফিট, লাভজনক পদে থেকে নির্বাচন করা যাবে না। মাইলস্টোন ট্র্যাজেডি থেকে বেঁচে ফেরাদের উন্নত চিকিৎসায় সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আর ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহযোগিতার হাত সবসময় আছে বলে জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। মঙ্গলবার সকালে বার্ন ইনস্টিটিউটের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শহীদদের স্মরণ সভায় এসব কথা বলেন তারা। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। স্কুলের ঘন্টা বাজে আগের মতোই, খেলাধুলা ক্লাস শেষে স্বাভাবিক নিয়মে বাড়ি ফেরে শিক্ষার্থীরা, কিন্তু ফেরে না ঝরে যাওয়া ফুলেরা। সে যে কি ভয়াবহ মুহূর্ত! আমি হারিয়েছি আমার আগের পূর্বের চেহারা। আমার চেয়েও খারাপ অবস্থায় আছে অনেকেই, আর যাদেরকে হারিয়েছি এই শোক আমরা কিভাবে সইব? মাইলস্টোনের বিভীষিকাময় স্মৃতি 1 বছর পরেও তাড়া করে ফেরে স্বজনদের। সন্তান তার চোখের সামনে এমন ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে পারে, সেই দিনের পর একজন মা হিসেবে আমি যে ভয়, যে দুশ্চিন্তা, যে অসহায়তার মধ্যে দিয়ে গিয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের হৃদয়ের আর্তনাদ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন। হার মানেননি শিক্ষকরা, সন্তানের মতো করে আগলে রেখেছিলেন শিক্ষার্থীদের। কেউ পাড়ি জমিয়েছেন পরপারে, কেউ বেঁচে গেলেও এখন ফিরতে পারেননি পূর্ণ সুস্থ জীবনে। ট্র্যাজেডির আগে তানভীর বলেছিল, স্যার আমি একটি উপন্যাস লিখতেছি, স্যার 2 পার্ট শেষ, 3য় পার্টে আপনাকে নিয়ে আসতেছি। স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের হাই কমিশনার। ঘোষণা দেন যে কোনো বিপদে পাশে থাকার। China, Bangladesh standing together through thick and thin and further deepen practical cooperation in such areas as public health and disaster prevention and response. We also recognize the courage and the dedication of the responders, medical professionals, teachers, families. এ সময় আহত শিক্ষকদের উন্নত চিকিৎসায় সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। যারা এখনো ফলো আপে আছে, আমাদের ডাক্তাররা নিষ্ঠার সাথে বার্ন ইউনিটে কাজ করে যাচ্ছেন। এরপরেও যদি আরো কিছু উন্নততর চিকিৎসার প্রয়োজন হয়, আমাদের সরকার, আমরা পিছিয়ে থাকবো না। উই মাস্ট এক্সটেন্ড আওয়ার হ্যান্ডস অফ কোঅপারেশন। প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান শ্রদ্ধাভরে স্মরণ করেন শহীদদের। আজ এমন একটি দিন, যেই দিনে আমাদের দেশ ও জাতি গভীরভাবে শোকাহত, মর্মাহত। মৃত্যুবরণ করেছেন যারা, তাদের পরিবারের প্রতি সমগ্র জাতি সমবেদনা জানাচ্ছে। আমি এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে জানাই গভীর শোক ও আন্তরিক সমবেদনা। আর যে কোনো মানবিক বিপর্যয়ে সবাই মিলে একসঙ্গে মোকাবিলার তাগিদ দেন বক্তারা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব সুবিধা দুটোই বাড়ানোর কথা বলেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। মঙ্গলবার বিকেলে মিরপুরে পিটিআই মিলনায়তনে শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সব শিক্ষক ঢাকায় আসতে চান জানিয়ে মন্ত্রী বলেন, বদলির অনুরোধ নিয়ে শিক্ষকরা এত বেশি আসেন যে অফিস কক্ষেও সহজে প্রবেশ করতে পারেন না। এ বাস্তবতা বিবেচনায় বদলির বিষয়টি উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। অনলাইনে অপতথ্য, সাইবার বুলিংয়ে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, গুজব ও নারীদের বুলিং রোধে আইনজীবীদের নিয়ে প্যানেল গঠন করেছে সরকার। এই প্যানেল নাগরিকদের আইনি সুরক্ষা দেবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 2027 সালের হজ প্যাকেজে সার্বিকভাবে বেড়েছে খরচ। মঙ্গলবার সকালে সচিবালয়ে নতুন প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি জানান, এবার বিমান ভাড়া 24,000 টাকা কমানো হয়েছে। প্যাকেজ 1-এর খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা আর 2-এর খরচ 5,05,648 টাকা। তবে তা গেল বছরের তুলনায় বেশি। শামীমুজ্জামান চৌধুরীর আরেকটি রিপোর্ট। 2027 সালে হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এবার স্বস্তির বিষয়, বিমান ভাড়া 24,000 টাকা কমানো হয়েছে। তবে সৌদি আরবে মুদ্রার দাম, বাড়ি ভাড়া ও অন্যান্য ব্যয় বেড়ে সার্বিক খরচ গেল বছরের তুলনায় বেড়েছে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে নতুন প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সরকারি মাধ্যমে 2টি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। প্রথম প্যাকেজের খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা আর 2-এ খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। হজ প্যাকেজ 1-এ এই প্যাকেজ খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা। সৌদিতে মুদ্রার দাম, খাদ্য, সার্বিক খরচ বেড়ে যাওয়ায় এবার ব্যয় বেড়েছে বলে জানান মন্ত্রী। 2026 সালে সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ছিল 4,67,137 টাকা খাবার ছাড়া। এই প্যাকেজটির যদি আমরা 2027 সালে রাখতে হয় তাহলে প্যাকেজ মূল্য হবে 5,33,711 টাকা। এখানে 2টা জিনিস বাড়তেছে, একটা হলো খাবারের জন্য বাড়তেছে 39,508 টাকা আর সার্ভিস চার্জ 23,240 টাকা। তবে স্বস্তির বিষয় হলো বিমান ভাড়া 1,67,000 টাকা থেকে এবার 24,000 টাকা কমানো হয়েছে। এই বছর মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা বিমান ভাড়া গত বছরের চেয়ে 24,830 টাকা কমানো হয়েছে। মানে এখন ভাড়া নির্ধারিত হয়েছে 1,30,000 টাকা। এদিকে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের প্যাকেজ ঘোষণা করতে পারেন বুধবার। গাইডলাইন ঘোষণার লক্ষ্যে শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। অনেক ধন্যবাদ। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। চব্বিশের জুলাই জুড়েই ছিল ঘটনাবহুল। চলমান আন্দোলনে এদিন দমন, পীড়ন, শোক, অনিশ্চয়তার পাশাপাশি ছিল পরিবর্তনের প্রত্যাশা। প্রথম প্রহর থেকে একদিকে চলে প্রশাসনের কঠোর পদক্ষেপ, অন্যদিকে শুরু হয় আন্দোলনকারীরাও পাল্টায় কৌশল, ডাক দেন নতুন কর্মসূচির। সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে আন্দোলনের গুরুত্বপূর্ণ মোমেন্টাম। বিজন কুমারের প্রতিবেদন। জুলাই দেশের ইতিহাসে এক অবিস্মরণীয় মাস। 36 দিনের সংগ্রাম আর আত্মত্যাগে রচিত ন্যায়ভিত্তিক বাংলাদেশের গল্প, যে গল্পের প্রতিটি পাতায় লেখা ছিল দুর্বিনীত সাহসের অনবদ্য রূপরেখা। 22 জুলাই ছিল সোমবার। শ্রাবণ বিদ্রোহে দেশ ছিল উত্তাল। রাত 12টায় কারফিউ জারির পর থেকেই শুরু হয় চিরুনি অভিযান। অভিযানের 6 ঘণ্টায় সারা দেশে গ্রেপ্তার হন বিএনপি ও জামায়াতে ইসলামীর অন্তত 1200 নেতাকর্মী। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সারা দেশে সোমবার পর্যন্ত 164টি মামলা করা হয়। এদিন কোটা সংস্কার সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সারসংক্ষেপে সই করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এর আগে একই দিন দুপুরে শেখ হাসিনা বৈঠক করেন কিছু ব্যবসায়ীর সঙ্গে। বিতর্কিত ওই বৈঠকের পর আন্দোলন আরও বেগবান হয়। সরকারের কঠোর দমনপীড়নে যাত্রাবাড়ি, রামপুরা, বনশ্রী আর আফতাবনগর পরিণত হয় রণক্ষেত্রে। এসব এলাকার উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসে সেনাবাহিনী। এসব এলাকা পরিদর্শনে যান পুলিশের তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাবের ডিজি হারুনুর রশিদ এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ হতে থাকে লাশের সারি। সোমবার পর্যন্ত নিহত 68টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
হতাহতের সংখ্যা বিবেচনায় সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করার ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা এখানে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এসে আন্দোলনকে সফল করুন। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক বিবেচনায় নারী শিশু ধর্ষণ মামলা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার সকালে সচিবালয়ে মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন শেষে একথা জানান তিনি আরও জানান, বিচারক সংকটে দেশের আদালতে 45 লাখ মামলা ঝুলে আছে। বাধ্যতামূলক মধ্যস্থতার প্রক্রিয়ায় মামলার সংখ্যা কমিয়ে আনার চেষ্টা করছে সরকার। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। দেশের আদালতে বিচারাধীন প্রায় 45 লাখ মামলার জট তৈরি হয়েছে, যা মানুষের বিচার পাওয়ার পথকে সংকুচিত করে তুলছে। দীর্ঘসূত্রিতায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিচারপ্রার্থীরা। এর ফলে বিচার বিভাগের উপর আস্থা হারাচ্ছে মানুষ। প্রথম কথা, 30 জেলাতে আমাদের এমন বাস্তবতায় 10 জেলায় মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্যোগ নিয়েছে সরকার। সকালে সচিবালয়ের উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বর্তমানে 45 লাখ মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাধ্যতামূলক মধ্যস্থতার প্রক্রিয়ায় 1 বছরে তা 25 লাখে নামিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার। বাংলাদেশের অপ্রতুল বিচারকের বিপরীতে প্রায় 45 লক্ষের মতো মামলা চলমান আছে। এটা আমাদের জন্য অনেক দুর্বোধ্য। আগামী 1 বছরে আমাদের 4.5 মিলিয়ন যে মামলা আছে বলছি পেন্ডিং, সেটা আমরা 2 মিলিয়নে কমিয়ে আনতে পারবো এবং সেটা যদি পারি আগামী 1 বছরে আমাদের বিচার বিভাগের জন্য একটি আশার আলো দেখাবে। সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও নারী শিশু ধর্ষণ ও নির্যাতন মামলা প্রত্যাহার হবে না বলে সাফ জানান আইনমন্ত্রী। রাজনৈতিক মামলা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে একটি কমিটি হয়েছে জাতীয় পর্যায়ে, যেখানে আইনমন্ত্রী সভাপতির দায়িত্ব পালন করেন। বাট এই প্রক্রিয়ায় আসতে হলে প্রথমে দরখাস্ত করতে হবে জেলা প্রশাসকের কাছে এবং দরখাস্তের মধ্যে মামলা এবং মামলার সাথে শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে সম্পৃক্ত করা হয়েছে এই জিনিসটা এস্টাবলিশ করার জন্য তাকে প্রমাণ দিতে হবে। তবে এখানে 2টা ক্ষেত্রে আমরা এক্সেপশন করেছি। রেপের মামলা, শিশু ধর্ষণের মামলা কিংবা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করেছে মামলা, পরবর্তীতে এই সমস্ত মামলা নিয়ে এসে রাজনৈতিক কালার যদি কেউ দেওয়ার চেষ্টা করে, আমি বলেছি আমার টেবিল পর্যন্ত এই মামলা আসবে না। মধ্যস্থতার প্রক্রিয়ায় দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। এক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে বলেও জানান আইনমন্ত্রী। মিডিয়েশন প্রক্রিয়ায় যে কোনো ধরনের দুর্নীতি আমাদের কাছে কিন্তু জিরো টলারেন্স। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দেশ জুড়ে গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আরও 1008 জন আক্রান্ত হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গেল 15 মার্চ থেকে এখন পর্যন্ত এ নিয়ে সারা দেশে মৃত্যু হয়েছে মোট 702 শিশুর। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে, আর হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন 338 জন। ওষুধ ব্যবহারে নয়, খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে রোগ প্রতিরোধ করা সম্ভব। দেশের 80% রোগ হচ্ছে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে। স্বাস্থ্য সচেতনতা তৈরি করতে পারলে এই মেধা দিয়েই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। মঙ্গলবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে পেশাজীবী সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ওয়েলনেস অ্যান্ড লাইফস্টাইল মেডিসিন গঠন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। তারা বলেন, লাইফস্টাইল পরিবর্তন করতে চাইলে পুরো পরিবেশগত পরিবর্তনও হওয়া দরকার। খেলার খবর, ফুটবল। ফিফার একাধিক বিতর্কিত সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বিশ্বকাপ বয়কট করেছেন ইউএফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে নকআউট পর্বে লাল কার্ড পাওয়া মার্কিন ফুটবলার ফ্লোরিন বালোগানের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সোমালিয়া রেফারি ওমর আরতানের ভিসা জটিলতা নিরসনে ফিফার ব্যর্থতাকে এর প্রধান কারণ হিসেবে দেখছে ইউএফা। এছাড়া বিজ্ঞাপনের স্বার্থে ফাইনালে 27 মিনিটের দীর্ঘ হাফ টাইম শো এবং মুখ ঢাকলে লাল কার্ড দেওয়ার মতো নতুন নিয়মের ঘোর বিরোধিতা করে মেটলাইফ স্টেডিয়ামের ফাইনাল ম্যাচটিতে অনুপস্থিত থাকেন সেফেরিন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জেনজি বিক্ষোভে উত্তাল ভারত, মোদির সরকারি ভবনের সামনে থেকে আটক রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশ, থানায় সোনিয়া গান্ধী।
মব কালচার গণতন্ত্রের জন্য হুমকি, বললেন তথ্যমন্ত্রী। জাতীয়তাবাদ, ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর সরকার। স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক, জানালেন ইসি সচিব। আইন শৃঙ্খলায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করার প্রস্তাব। এবং 24শে জুলাইয়ের এদিনে দমন পীড়নের পাশাপাশি ছিল পরিবর্তনের প্রত্যাশা। প্রশাসনের কঠোর পদক্ষেপে কৌশল পাল্টায় আন্দোলনকারীরা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।